হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12। আমরা আগের ভিডিওতে মোটামুটি ইলেকট্রিক ফিল্ড কিংবা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এই ভিডিওর আমাদের মূল আলোচনা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল কিংবা আমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে তড়িৎ বিভব, সেখানকার কি কি ইম্পর্টেন্ট ফর্মুলা কিংবা কি বেসিক কনসেপ্টগুলো তোমাদের মনে রাখতে হবে যাতে করে তোমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান তাড়াতাড়ি করতে পারবে। তো সেইগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নিই, আমাদের যে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা মোটামুটি বিভিন্ন ধরনের অঙ্ক আলোচনা করেছি। তার মধ্যে দুটো টাইপের মানে ফ্লাক্সের অঙ্ক, মোটামুটি তিনটে আর অঙ্ক ছিল যেটা আগের ভিডিওতে করে সম্ভব হয়নি, সেটা আমরা এই ভিডিওতে আলোচনা প্রথমে করে নেবো তাড়াতাড়ি, তারপরে তড়িৎ বিভবের বিভিন্ন ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রশ্ন এবং টাইপের এইচএস স্পেশালি আর এন্ট্রান্স আমাদের রয়েছে, মেডিকেল এন্ট্রান্সেও, যে একটা তড়িৎ ক্ষেত্র প্রবন্ধ কিছু তোমাদের দিয়ে দেবে। সাপোজ E ইকুয়ালস টু যেরকম এখানে রয়েছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এরকম কিছু একটা তড়িৎ প্রবন্ধ দেওয়া থাকবে। আর এই যে কি একসাথে থাকবে, আবার দুটোও থাকতে পারে। আর প্রশ্ন থাকে এরকম একটা তড়িৎ ক্ষেত্র প্রবন্ধ একক দ্বারা অত একক দ্বারা প্রকাশিত, মানে অত একক এখানে দ্বারা প্রকাশিত। এবার জিজ্ঞেস করেছে এই ক্ষেত্রে yz তলে yz প্লেন yz তলে 200 একক মানে 200 বর্গ একক, 200 একক ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো। তো এই টাইপের প্রশ্ন খুবই কমন আমাদের এইচএস পরীক্ষাতেও। তো এই টাইপের প্রশ্নগুলো কিরকম করবো না, প্রথমত তোমাদের মাথায় রাখতে হবে যে phi ইকুয়ালস তড়িৎ ফ্লাক্স সমান কি হয় না E ডট S হয়। এবার এটা তো রয়েছে, S টা নেই আমাদের কাছে। এবার যদি প্লেন যদি yz হয়, তার সাপেক্ষে যে অবিলম্ব হবে সেটা ডেফিনেটলি i কে বরাবর হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, S সমান 200 i ক্যাপ, কারণ yz প্লেন মানে y অক্ষ আর z অক্ষ বরাবর যে প্লেন থাকবে সেই প্লেনে yz প্লেনে উপর অবিলম্ব ডেফিনেটলি i ক্যাপ হবে। তাহলে এবারে ফর্মুলায় বসে ফেলবো, 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডট 200i ক্যাপ। আমরা ডট প্রোডাক্ট ফুল ফর্ম ক্লাস 11 এ শিখেছি ভেক্টর চ্যাপ্টারে, সেখান থেকে আমরা সহজে বলতে পারি যে i ডট i শুধু এটাই লিখবে। তাহলে 1000 একক 200 × 5 যেহেতু রয়েছে, আর বাকিগুলো ডটগুলো শূন্য হয়ে যাচ্ছে সেজন্য আমরা লিখছি। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করে দেব। এইভাবে আমরা এইখানে এই অঙ্কের সাথে আমরা পরের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। একই রকম ফ্লাক্সই রয়েছে, যেটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা করবে। সেটা হচ্ছে কি না, একটি তড়িৎ ক্ষেত্রে প্রবলের মান একটাকেই দিয়েছে 20 i ক্যাপ ভোল্ট পার মিটার, এর মান দেওয়া রয়েছে। জিজ্ঞেস করেছে x অক্ষের অবিলম্বে 0.25 বর্গ মিটার ক্ষেত্রফলের ভিতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত। প্রশ্নের লাস্ট লাইনটা রিপিট করছি, এইখানে উত্তর লুকিয়ে আছে। x অক্ষের অবিলম্বে 0.25 মিটার স্কয়ার, x অক্ষের অবিলম্বে, তার মানে s সমান দাঁড়াচ্ছে, অবিলম্বে যেহেতু বলেছে কোন বরাবর, x অক্ষের অবিলম্ব বলেছে, তার মানে i ক্যাপ বরাবর। i ক্যাপটা হচ্ছে x বরাবর একক ভেক্টর। তাহলে এই ফর্মুলাটা আবার লিখব, phi ইকুয়ালস টু E ডট S। তো E এর মান কত 20i ক্যাপ, এর মান কত 0.25 i ক্যাপ। তাহলে 20 × 0.25, তাহলে 5। যেহেতু আমাদের এখানে দেখতেই পাচ্ছ এসআই একক ব্যবহার করছে, আমরা এভাবেও করতে পারি ভোল্ট পার মিটার মিটার স্কয়ার। তাহলে 5 ভোল্ট ইনটু মিটার, ডটের কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে এখান থেকে আমরা 5 ভোল্ট পার মিটার হলো ইউনিট, তাহলে ফাইনাল ভ্যালুটা হচ্ছে 5 ভোল্ট মিটার। ভোল্ট পার মিটার হবে না, সরি, ভোল্ট ইনটু মিটার। হ্যাঁ, এইবারে আমরা লাস্ট প্রশ্ন এই তড়িৎ প্রবন্ধ থেকে বলে দিই। এই ক্ষেত্রে আমাদের আধান নির্ণয় করতে বলছে কোন একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র হলো ব্যাসার্ধ বরাবর বহির্মুখী
এবং তার মান হচ্ছে E equals to AR। এ হচ্ছে ধ্রুবক আর হচ্ছে ব্যাসার্ধ। এবারে বলছে আর কে দূরত্ব বলতে পারো, এখানে ডাইরেক্টলি এরকম কিছু বলেনি। এই ব্যাসার্ধের একটি গোলকের কেন্দ্রে যদি তড়িৎ ক্ষেত্র মূল বিন্দুতে থাকে তাহলে ওই গোলকটির ভেতরে আধানের পরিমাণ কত হবে। তাহলে এই ব্যাসার্ধের জন্য বের করতে বলেছে, এটা হচ্ছে মূল কথা। এবার আমরা গাউসের যে উপপাদ্য সেটা আমরা জানি, আমি বাই মাধ্যমকে শূন্য মাধ্যম ধরেই বলছি। তাহলে E ইন্টু x, আমি যদি সেম ডিরেকশন ধরে দিই তাহলে cos 0 1 ধরে নিলাম। আমাদের এখানে প্রশ্নে কিউ বের করতে বলেছে, তাহলে E কত হবে না দেখতে পাচ্ছি AR হয়, কিন্তু আমি তো বের করছি এই ব্যাসার্ধের জন্য, তাহলে আর এর জায়গায় কি লিখবো স্মল a। s কত হবে না গোলীয় পরিবাহী, তাহলে 4 পাই s স্কয়ার q বাই এপসিলন 0। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখো q কত পাওয়া যাচ্ছে 4 পাই a এপসিলন 0 aq। তাহলে আমরা অপশন দেখবো এরকম কোন অপশন আছে কিনা, 4 পাই এপসিলন 0 a aq অপশন কিন্তু আছে একটা। তাহলে এইভাবে দেখো গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা অনেকগুলো অঙ্ক করি, আর এখানে ফ্লাক্সের অঙ্ক অনেক টাইপের হয়ে থাকে। তাহলে মোটামুটি আগের ভিডিও আর এই দুদিনকার অঙ্ক মিলে তোমরা বিভিন্ন রকম অঙ্ক আশা করি করতে একটু সাহায্য হবে। এবারে আমরা দেরি না করে যেটা আমাদের এই ভিডিওর মূল আলোচনার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে তড়িৎ বিভব। সেই তড়িৎ বিভবের আলোচনাটা শুরু করি। আমি শুধুমাত্র এই ভিডিওতে আমাদের তড়িৎ বিভবের চ্যাপ্টারে কি কি ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে অঙ্ক করার জন্য, সে এমসিকিউ হোক কি এসএকিউ হোক ইভেন এন্ট্রান্সের জন্য, সেটা নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা অঙ্কগুলো করব। তো চ্যাপ্টারটা শুরু থেকেই আমি বলি। তো চ্যাপ্টারের মধ্যে যেটা শুরু হয় তড়িৎ বিভব থেকে আমরা জানি, ক্লাস 10এও পড়েছি যে একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসার জন্য যে পরিমাণ কৃতকার্য সেটাই হচ্ছে তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব এবং কৃতকার্যের যে সম্পর্ক সেটা আমাদের অঙ্ক করতে প্রচুর কাজে লাগে। আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো। W equals to QB যেটা তোমরা ক্লাস 10এও পড়েছো। তো W equals to QB মানে W হচ্ছে কৃতকার্য, Q হচ্ছে আধান, V হচ্ছে তড়িৎ বিভব। তো এই ফর্মুলা আমাদের প্রচুর কাজে লাগে। আবার এই ফর্মুলাকে আমরা এভাবেও লিখি অনেক সময় দুটো বিন্দু বিভব পার্থক্যে কিংবা দুটো বিন্দুর যে বিভব তার পার্থক্য দিয়ে বোঝাই যে W equals to Q into বিভব পার্থক্য, এইভাবে প্রয়োজন হয়। অনেক সময় শুধু এটা বের করতে পারে তখন W by Q করা হয়। আর কার্য তার মানে এটা জুল হবে, এটা কুলম্ব হবে, আর এটা ভোল্ট তোমরা জানো। নেক্সট আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্র একটি সংরক্ষী ক্ষেত্র। তার মানে কি, সাপোজ এ বিন্দু বি বিন্দু দুটো বিন্দু আছে, এইভাবে কোনো আধানকে নিয়ে যাচ্ছি, এইভাবে নিয়ে যাচ্ছি কিংবা এইভাবে নিয়ে যাচ্ছি, তাহলে পথ তো আলাদা 1 2 3, কিন্তু প্রথমটা W1 পরেরটা W2 তারপরে W3 হলেও যদি এরকম ধরেও নেই কেউ, কিন্তু বাস্তবে তিনটেরই মান কিন্তু একই। যেহেতু স্থির তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটি সংরক্ষী বল কিংবা স্থির তড়িৎ হচ্ছে একটা সংরক্ষী বল, স্থির তড়িৎ বল যেহেতু সংরক্ষী বল, স্থির তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটি সংরক্ষী ক্ষেত্র, সেই জন্য এটা সম্ভব। তাকে অনেক সময় এমসিকিউতে কাজে লাগবে, ইকুয়ালটাই হবে কিন্তু স্থির তড়িৎ ক্ষেত্রের জন্য। নেক্সট আমরা যেটা আলোচনা করবো যে যেরকম বিন্দু আধানের জন্য তোমরা জানো কুলম্বের সূত্রতে যেটা তোমরা পড়েছিলে, আমি বায়ু মাধ্যমেই লিখছি, এমনি লিখলে শুধু এপসাইলন লিখবো কিংবা এপসাইলন 0 করে বলবো, এখন চেঞ্জ করবো। তাহলে বিন্দু আধানের জন্য যে তড়িৎ বিভবের যে রাশিমালা সেটা হচ্ছে এটা। এইবারে সিজিএস এ লিখলে শুধু এটাই থাকছে, জানো কারণ যখন আমি এপসাইলন 0 করবো তখন তো 4 ছোট মান করবো আমরা। এইটাকে যখন তোমরা কে পরাবিদ্যুৎ ধ্রুবক কোন মাধ্যমের জন্য করবে তখন চেঞ্জ করে নেবে V equals to Q by 4 pi K epsilon 0 R। তাহলে V এর সাথে সম্পর্ক দেখতেই পাচ্ছ 1 by R, যেটা E এর সময় ছিল 1 by R স্কয়ার। এটা হচ্ছে ব্যাপার। আবার এই যে চেঞ্জ করা যখন বায়ু মাধ্যম হবে তখন স্বাভাবিক K equals to 1 হবে, তখন শুধুমাত্র epsilon 0 হবে। এগুলো মাথায় রাখবে। আমরা এটার পর যেটা আলোচনা করবো যে এর যেহেতু এইটা ছিল ভেক্টর রাশি তোমরা জানো, কিন্তু v টা হচ্ছে স্কেলার রাশি, তাহলে বিভব। তো এই ক্ষেত্রে যতগুলো যদি আরো অনেকগুলো বিভব থাকে, মানে ধরো বিভিন্ন রকম আধান রয়েছে সেখানে, তাহলে সেগুলো সবগুলো কিন্তু পর পর যোগ হয়ে যাবে, সেখানে কোনো ভেক্টরের নিয়ম লাগবে না যেহেতু স্কেলার রাশি।
নর্মাল যেটা বীজগাণিতিক যে সূত্র সেটা করলেই হবে। তার মানে কি আমরা শুধুমাত্র সামেশন ধরো i = 1 to n ফার্স্ট থেকে n টার্ম অবধি যতগুলো হয় সবগুলো পরপর যোগ করে দেবো। মানে টেক্সট বইতে রয়েছে, থিওরিতে ওটা মাথায় রাখলেই হবে। এবার যেটা আমরা আলোচনা করবো যে তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এই ই এর মান যেরকম আমরা মনে রাখি এবং ভি এর মানটা আমাদের মনে রাখতে হবে। কিরকম? সাপোজ আমাদের এরকম তড়িৎ দ্বিমেরু রয়েছে -3+2, মাঝে এরকম 2l থাকে, আমি এগুলো বলছি না। সাপোজ আমাদের প্রান্ত অবস্থান এখানে কি, আমি এখানে ভি বের করতে চাই, তাহলে ভি এর এক্সপ্রেশনটা কি হবে না 1/4πε0 যে ই হোক কি ভি হোক সবসময় থাকে। আমি এটা বারের মাধ্যমে ধরেছি বলে, না হলে কিন্তু আমাকে ইন জেনারেল যদি লিখতে হয় 4πε শুধুমাত্র লিখবো। নেক্সট কি পি, পি কি এখানে না q * 2l মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর নিচে থাকে r² - l², তাহলে 1/4πε0 p/r² - l², এটা হচ্ছে এক্সপ্রেশন। আর স্বাভাবিকভাবে r এর মান এর থেকে অনেক বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। লক্ষ্য করে দেখো ভি এর সাথে সম্পর্ক কিন্তু r², কিন্তু এখানে ছিল r। এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ সব প্রশ্ন অ্যান্সার রয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রশ্ন রয়েছে। ভি এর সাথে কিন্তু ডাইপোলের ক্ষেত্রে r² হয়, আর বিন্দু আধানের জন্য শুধু r হয়। এই যে আমরা করলাম এখানে, যদি এটা এপসিলন 0 লিখতে হয় তাহলে তোমরা রিপ্লেস করবে কে এপসিলন 0 দিয়ে, আর যদি বাই মাধ্যমে তাহলে কেটা বাদ দেবে, শুধুমাত্র এপসিলন 0 লিখবে। তাহলে অঙ্ক করার সময় দেখে নেবে প্রশ্নে কি চাইছে সেই হিসাবে করবে। এবারে সাপোজ যদি লম্ব সমলিখন হয়, যেরকম -q + q রয়েছে আর এইখানে বের করতে বলা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে তোমরা থিওরিতে পড়ে মনে রাখবে এই ক্ষেত্রে কিন্তু কোনো বিভবের মান পাওয়া যায় না। এটা প্রুফ আকারেও থিওরিতে আছে, আর কিন্তু যেহেতু আমরা অঙ্ক নিয়ে আলোচনা করতে চাইছি মনে রাখলেই হবে। তাহলে v = 0, তোমরা যেটা পড়েছো আমি শুধু তোমাদের মনে করাচ্ছি, v = 0। এবার ধরো যে কোনো একটা পয়েন্ট, at any point, যে কোনো একটা অবস্থানে, তাহলে r θ, এই ক্ষেত্রে আমাদের v এর এক্সপ্রেশনটা কেমন হবে না, এটা তো থাকছে কিরকম দাঁড়াবে, তাহলে উপরে থাকছে p cos θ, p cos θ r² - l² cos² θ। আমি একবার মিলিয়ে নিই, ঠিক আছে। এবারে যদি এটা বাই মাধ্যমে শূন্য মাধ্যমে এটা আমি লিখবো 1/4πε0 p cos θ r² - l² cos θ। স্বাভাবিকভাবে r এর মান বেশি হবে, তাহলে দাঁড়াচ্ছে আলটিমেটলি স্পেশাল কেস বলতে পারো, না এটাই ইন জেনারেল এটাই থাকবে, কিন্তু v সমানুপাতিক 1/r² কিন্তু অ্যাজ ইট ইজ ডাইপোলে থাকছে। এটা একটা আবার আমরা ভেক্টর ফর্ম করি, কারণ এটা cos θ দেখতে পাচ্ছ, তাহলে ভেক্টর ফর্মে যখন আমরা সাজাবো তখন একটা এরকম দাঁড়াবে। এটা কিন্তু সিজিএস এ করা আছে, তাই 4πε তো দেখতে পাচ্ছ না, আর এমনি বললে এটা 4πε0 কিন্তু এই সাইডে থাকবে। আচ্ছা, এইবারে আমরা নেক্সট ফর্মুলার দিকে যাই, যেটা খুবই ইন্টারেস্টিং এবং অনেকগুলো অঙ্ক আমাদের সেখান থেকে রিলেটেড। সেটা হচ্ছে যে কোন তড়িৎ ক্ষেত্রে একটা ইউনিফর্ম আর নন ইউনিফর্ম, যেটাকে আমরা বাংলায় বলি সুষম এবং অসম তড়িৎ ক্ষেত্র, এর জন্য সম্পর্কটা কেমন থাকবে না, সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে v = e * d, বইতে তোমরা মাইনাস দেখতে পাবে, সেটা কারণ রয়েছে অবশ্য। তড়িৎ প্রবাহের অনুক যদি বরাবর হয় সেই বরাবর বিভবের মান কমতে থাকে, সেটা বোঝানোর জন্য মাইনাস চিহ্ন থাকে। তো এই ক্ষেত্রে আমরা শুধু v = ed মনে রাখলেই হবে। তাহলে v হচ্ছে তড়িৎ বিভব, e হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রবল, আর d হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের যে দুটো বিন্দুর মধ্যে আমরা আলোচনা করছি সেই বিন্দুর মধ্যে দূরত্ব। ধরো সাপোজ আমি b থেকে অবধি আনতে চাইছি কোনো আধানকে, বাস সেটা। তাহলে এই ফর্মুলাটা খুব কাজে লাগে। তো এটা তো সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য হলো, কিন্তু আমরা অন্যগুলো যেগুলো আসে এন্ট্রান্সে বলো, পিএইচএসে বলো, বিভিন্ন পরীক্ষায় মেজরিটি যেটা হয় সেটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রের জন্য। তো অসম তড়িৎ ক্ষেত্রের জন্য ফর্মুলাটা হচ্ছে এইটা, E = -dv/dr। তো x অক্ষ বরাবর কিংবা ওয়ান ডাইমেনশনালে যদি আমি বলি x অক্ষ বরাবর, তখন লিখব এরকম, তাহলে এটাকে আমি ex বলতে পারি। ey যখন বলবো dv/dy, আর ez যখন বলবো তখন -dv/dz। তো এটা তিনটে উপাংশ e এর, তাহলে ভেক্টরের থিওরিটা গিয়ে যদি আমি বলি তাহলে এরকম লেখা যাবে
সব মানগুলো আমরা বসিয়ে নেব dv/dx, আমরা ডেল দিয়েও করতে পারি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যাকে বলে, আংশিক অবকলন, এইটা দাঁড়াচ্ছে। এখান থেকে আমরা মডও কিন্তু করে নিতে পারি। তো এই এর প্রয়োগ প্রচুর রয়েছে অঙ্কতে, যেটা আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো। আবার শুধু মনে রাখো, একটা মনে রাখলেও হবে, তারপর শুধু অক্ষর চেঞ্জ হলে এক্স এর জায়গায় ওয়াই করে দিলেই কাজ হয়ে যাবে। কিছু ভি এর মান জানা থাকলে সেখান থেকে ই বের করতে হতে পারে, কিংবা ডাব্লিউ বের করতে দিচ্ছে তাহলে প্রথমে ভি বের করতে হবে, তাহলে ডাব্লিউ সমান কিউ যে ফার্স্ট ফর্মুলা শিখেছিলাম সেটা প্রয়োগ করে আমরা করতে পারবো। এইবার আমরা আলোচনা করবো যে একটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে তার তড়িৎ বিভবের রাশিমালা কত হবে। না, একটা গোলীয় পরিবাহী তার একটা ব্যাসার্ধ থাকবে আর, তাহলে একদম সিম্পল, যদি কিউ আধান হয় তাহলে আমি শূন্য মান ধরে ধরেছি, তাহলে 4/0, যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে ইন জেনারেল আমরা এটা লিখবো, কিংবা এভাবেও লিখতে পারি আমরা, সেখান থেকে এপসিলনকে চেঞ্জ করে দেবো। এটা কি ব্যাপার, তাহলে এটা হচ্ছে একটা সুষমভাবে তড়িতায়িত গোলীয় পরিবাহী তড়িৎ বিভব। আর কি তো জানো কি হবে না, q/4πε0 r², এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে আর থাকে। নেক্সট ফর্মুলার দিকে আমরা যাই, সেটা হচ্ছে তড়িৎস্থিতি শক্তি। তড়িৎস্থিতি শক্তি সম্বন্ধে আমি একটু বলি যে যখন আমরা আধানগুলোকে একসাথে করি বা সংগঠিত করি, তখন সেই সিস্টেমের যে এনার্জিটা সেটাকে একটা আমরা বলি কি স্থির শক্তি, মানে পোটেনশিয়াল এনার্জি, যেহেতু একটা স্টেবল সিস্টেম তৈরি করছি। তো ধরো আমরা Q1 আর Q2 দুটো আধানকে নিয়ে আমরা মাল্টিপল অনেকগুলো আধানকে নিয়ে করতে পারি। আমি সিম্পলি বলছি একটা, যে দুটো আধানকে নিয়ে একটা স্থিতিশীল সংস্থা তৈরি করলাম। তো সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াবে ফাইনাল এক্সপ্রেশন, কার এটা হলোই অ্যাকচুয়ালি ইউ, মানে স্থিতিশীল শক্তি। যে কাজটা করা হচ্ছে তাহলে স্টেবল সিস্টেমে আনার জন্য কি রাখার জন্য, সেটাই হচ্ছে তার স্থির শক্তি। তো সেটাই সিস্টেমের মধ্যে স্থিতি শক্তি আকারে সঞ্চিত হয়ে থাকে। তাহলে Q1 Q2 বাই 4πε0 r। তো এই ফর্মুলাটাও আমাদের কাজে লাগে অঙ্ক করার সময়, u Q1 Q2 বাই 4πε0 r। তো যখন আমরা এটা বাই মাধ্যম বলেছি বলে এরকম লিখছি, আর যখন না হবে তখন আমরা এভাবে লিখবো। আর যদি কোনো অঙ্ক সিজিএস দেখতে পাও তাহলে এই 4πε0 কে আউট করে দেবে, শুধু Q1 Q2 বাই r যেটা দেখবে। এখানে ভ্যারিয়েশনটা দেখো u এর সাথে r এর ওই ইনভার্সলি প্রপোর্শনাল টু r। নেক্সট যেটা হচ্ছে, তোমরা আগের চ্যাপ্টারে যখন আমরা ওই তড়িৎ প্রাবল্য চ্যাপ্টার যে ছিল, মানে তড়িৎ ক্ষেত্র যে চ্যাপ্টার ছিল, তখন মনে করে দেখো আমরা ডাইপোল সম্বন্ধে ভালো করে সেখানে পড়েছিলাম। ডাইপোল এখানেও পড়েছি, কিন্তু আগের চ্যাপ্টারে বেশি পড়েছিলাম। সেখানে টর্ক ছিল, ডাইপোলের মধ্যে যে ক্রিয়াশীল টর্ক সেটা এটা ছিল, মনে করো। তাহলে এখান থেকে আমাদের এই তড়িৎ বিভব চ্যাপ্টার যেটা আমাদের জানতে হয় যে ডাইপোল কে আমরা কোনো কোণে বিক্ষিপ্ত করব, তার জন্য কত কার্য করতে হবে, আর সেখান থেকে সেই ডাইপোলের স্থিতিশক্তি কত। তো ফর্মুলাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ফর্মুলাটাই বলে রাখলাম আমাদের, যে যেটা কার্যের সেটা হচ্ছে Pe1 মাইনাস cos θ। P মানে তোমরা জানো যে আমরা যেটাকে বলি দ্বিমেরু ভ্রামক, আর এটা জানো তড়িৎ প্রাবল্য। আর থিটা যেগুলো বিক্ষিপ্ত করছে এটা হচ্ছে তার ফর্মুলা। তো এইটা যখন আমরা স্থিতি শক্তি নিয়ে আলোচনা করি তখন এইটা হয় অ্যাকচুয়ালি, কারণ 90 ডিগ্রির মিনিমাম রোটেশন আছে। তাহলে আমরা ডট প্রোডাক্ট জানি, a ডট b ইকুয়ালস টু ab cos θ। তাহলে এখান থেকে আমরা সাজালে এটা আসছে। তো দেখতে পাচ্ছি দুটো ভেক্টর রাশি ডট গুণফল, কিন্তু যেটা বের হচ্ছে শক্তি আমরা জানি স্কেলার রাশি। তাহলে u ইকুয়ালস টু মাইনাস p ডট e, এটা একটা ফর্মুলা। এবার থিটার মান ভিন্ন হওয়ার জন্য মান চেঞ্জ হবে। তো এটা গেল আমাদের এই সম্বন্ধে জেনে নেওয়া যে ডাইপোলের পোটেনশিয়াল কত হয়। নেক্সট যেটা আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে, আমাদের ধরো ভি পোটেনশিয়াল ডিফারেন্স আছে, বিভব পার্থক্য, তার মধ্যে একটা কিউ আধানকে নিয়ে আমরা ত্বরান্বিত করলাম সেই ভি বিভব পার্থক্যযুক্ত তড়িৎক্ষেত্রের মধ্যে। এইবারে যেহেতু এর মধ্যে ত্বরান্বিত করেছি, তার কৃতকার্য কত হবে না w ইকুয়ালস টু কিউ আমরা জানি। তা ত্বরান্বিত করার জন্য m ভরের এই কিউ আধানযুক্ত কণা কত গতিশক্তি লাভ করবে না E ইকুয়ালস টু হাফ mv স্কয়ার। তা দুটো সমান হবে, কারণ এই কার্য হয়েছে বলে গতিশক্তি লাভ করেছে। তাহলে হাফ mv স্কয়ার সমান qv। তাহলে v ইকুয়ালস টু কত পাওয়া যাচ্ছে, এই ফর্মুলা আমাদের অনেকগুলো অঙ্কতে হেল্প করে। এই v কিন্তু গতিবেগ, এই v হচ্ছে
হচ্ছে কিন্তু বিভব, আর Q তো আধান, M তো হচ্ছে ভর। এই ফর্মুলা মাথায় রাখবে। এইখান থেকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্ট মানে কি, একটা ইলেকট্রনের সমানুযুক্ত কোনো কণা সে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে গেলে যে পরিমাণ শক্তি গেইন করে কিংবা লাভ করে, এই 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19 জুল। আবার এক জুল হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর তার সিজিএস যখন লিখবো তখন অত আর এই ফর্মুলা কাজে লাগবে। এখান থেকে কিছু ক্ষেত্রে আমাদের এগুলো একটু কাজে লাগে, যেটা তোমরা 11 এ পড়েছো। কিলো ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, কিলো হলে 1000 দিয়ে গুণ করবে ইভির সাথে, আর যখন মেগা হবে তখন 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করবে। তো এই চ্যাপ্টারে আমাদের নেক্সট যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস কিংবা সম বিভব তল। সমবিভব তল, সমবিভব তল মানে কি না, বিভব তো আমরা দেখেছি একটা বিন্দু আধানের জন্য কত হয় তোমরা বুঝতেই পারছো। আমি যদি পাই মাধ্যমের জন্য বলি, তাহলে একটা আধান যদি আমি সেন্টারে রাখি, তো তাকে নিয়ে যদি আমি যে কোনো মাপে, মানে যে কোনো মাপে বলতে যে কোনো ব্যাসার্ধে, যে কোনো ব্যাসার্ধে যদি গোলক আঁকি, সেগুলো হচ্ছে সমবিভব তল। নাম থেকে বুঝতে পারছো সমবিভব তল হচ্ছে সেই তল যেখানকার প্রত্যেকটা বিন্দুতে, যে তলের প্রত্যেকটি বিন্দুতে বিভব সমান কিংবা ইকুয়াল থাকে, তাকে বলা হয় সমবিভব তল। তাহলে যদি আমি এই আধানের জন্য যদি অসীমের সমবিভব তল জানতে চাই, অসীমে কিন্তু সেটা সমতলই হবে, এরকম গোলক কিন্তু হবে না। এই সমবিভব তল কনসেপ্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে সমবিভব তল থেকে আমরা অনেক কিছু জানতে পারি। যেরকম ধরো যে তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না, একইভাবে সমবিভব তল কিন্তু পরস্পরকে ছেদ করে না। নেক্সট কি না, সমবিভব তল যে থাকছে সে কি করছে না, এখানে কি তার সাপেক্ষে লম্ব হচ্ছে, তার মানে কি যদি আমরা থিটা বের করি সেটা হচ্ছে 90 ডিগ্রি। যেরকম তোমরা বইতে লক্ষ্য করে দেখবে সেখানে এইভাবে বলা থাকে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাই যে তড়িৎ বলরেখাগুলো হচ্ছে সেগুলো সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে 90 ডিগ্রিতে ছেদ করে। তো এটা মনে রাখবে, তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তারপরে কি, যেহেতু সমবিভব তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব একই, তাই আধানগুলো গতিশীল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই এমসিকিউ কাজে লাগবে, প্রত্যেকটা বিন্দুতে বিভব যেহেতু একই, তাহলে আধানগুলি গতিশীল থাকে না, আধানগুলি স্থির থাকে, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে যেহেতু আধানগুলো স্থির থাকছে, তাহলে যদি আমি কোনো আধানকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সরাতে চাই, তাহলে কিন্তু কোনো কার্য আমাদের করতে হবে না। তাহলে এটাও তোমাদের মনে রাখতে হবে। আর ওটা তো আগেই বলেছি, সমবিভব তল পরস্পরকে ছেদ করে না, যদি ছেদ করতো তাহলে দুটো অভিমুখ হতো, তাহলে একই বিন্দুতে তড়িৎ প্রবাহ হলে দুটো অভিমুখ কখনোই কিন্তু সম্ভব না। তো মোটামুটি এই ফর্মুলাগুলো বলে আমাদের এই চ্যাপ্টার কয়েকটা পয়েন্ট একটু নোট ডাউন করেছি, সেটা তোমাদের একটু বলে দিই যে অঙ্ক করার সময় যেটা খুবই কাজে লাগে। তার মধ্যে ফার্স্ট যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আমরা ভি এর এক্সপ্রেশন দেখলাম। তো ভি এর এক্সপ্রেশন যখন দেখেছি তখন আমরা এরকম লিখেছিলাম যে v equals to q by 4 pi epsilon 0 r। তাহলে আমি যদি একটা x দূরত্বে বলি, সাপোজ এরকম রয়েছে, এখান থেকে আমি x দূরত্বে জানতে চাইছি, তাহলে স্বাভাবিকভাবে আমি r এর জায়গায় এরকম 4 pi epsilon 0 x লিখছি। যখন অন্য সারফেস আসবে তখন x equals to r। তাহলে বুঝতেই পারছি ডিসটেন্সের সাথে ভ্যারি করে বাকিগুলো ধ্রুবক থাকে। এটা বলেছি, শুধু মনে করাচ্ছি একটা শর্ট টিপস হিসেবে। তারপরে আমি বলতে চাইছি ধরো দুটি সমপরিমাণে আর সমবেগে দুটো বিন্দু আধান নেওয়া হলো, এরকম ধরো প্লাস কিউ প্লাস কিউ। এখানে ইন বিটুইন কোন একটা পয়েন্টে কিন্তু তোমরা ই কিন্তু শূন্য পাবে, কিন্তু ভি কখনই কিন্তু শূন্য পাবে, এটা মাথায় রাখবে। কিন্তু ই শূন্য হবে কিন্তু ভি কখনই শূন্য হবে না, যেহেতু সমজাতীয় আধান রয়েছে আর পরস্পর থেকে এটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে। নেক্সট পয়েন্ট, যদি আমরা সমপরিমাণে আর বিপরীত জাতীয় এরকম ডাইপোল ধরো একটা, তার মানে কি এর মাঝে যে কোনো একটা বিন্দুতে ভি কিন্তু শূন্য তোমরা পাবে, কিন্তু ই কখনই কিন্তু শূন্য পাবে না। এটা মনে রাখতে হবে, সমজাতীয় আধান থাকলো সমমানে রয়েছে আর সমজাতীয়, তাহলে কিন্তু মাঝে ই সমান শূন্য পাওয়া যাচ্ছে কিন্তু ভি শূন্য পাওয়া যাচ্ছে, তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। আর যখন বিপরীত জাতীয় আধান থাকছে সমপরিমাণে, তখন মাঝে কিন্তু বিভব শূন্য হয়ে যাচ্ছে, এটা ডাইপোলে দেখেছি আমরা, কিন্তু ই শূন্য হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের যে একটা মুক্ত ধনাত্মক আধানকে যদি রাখা হয়, সে কোন দিক থেকে কোন দিকে যাবে না, স্বাভাবিকভাবে সে
ধরো ভি এ ভি বি, আর ভি এর মান ভি থেকে বেশি, তাহলে সব সময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সব সময় যাবে। তাহলে যেহেতু সে ধনাত্মক আধান, যদি ঋণাত্মক হতো তাহলে নিম্ন থেকে উচ্চের দিকে যেত। তো এটা একটু মাথায় রাখতে হবে, অবশ্যই মুক্ত ধনাত্মক আধান হতে হবে, তারপর আমরা বলবো যদি ক্রিয়া না করে। নেক্সট হচ্ছে তড়িৎ প্রাবল্যের অভিমুখ বরাবর তড়িৎ বিভবের মান কি হয়। না মনে রাখবে, যদি এই বরাবর হয় তড়িৎ প্রাবল্যের অভিমুখ, এই বরাবর কিন্তু ভি এর মান কমতে থাকবে, ওই জন্য মাইনাস চিহ্ন দিলাম বোঝানোর জন্য। এটা আমরা আগেও লক্ষ্য করেছি, কোথায় লক্ষ্য করেছি না ই ইকুয়াল টু কত মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এখান থেকেই বুঝতে পারছি যে ই এর অভিমুখ যে বরাবর থাকবে সেই বরাবর কিন্তু ভি কিংবা তড়িৎ বিভবের মান কমতে থাকবে। তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট আমাদের যেটা মনে রাখা খুব দরকার, এটাই আমার লাস্ট গুরুত্বপূর্ণ ফর্মুলা বলতে পারো, যে আমাদের এন্ট্রান্সে এইচএসও একটা প্রশ্ন রয়েছে যে একটা তড়িৎ প্রাবল্য দেওয়া থাকে, সাপোজ বলা হলো ই, এই ই তড়িৎ প্রাবল্য যুক্ত কোন ক্ষেত্র রয়েছে, সেইখানে বলছে যে একটা আধান, যার আধান ধরে নিলাম কিউ, সে যাচ্ছে, তাহলে এইবারে সে কেমন যাচ্ছে না অবিলম্ব বরাবর, ধরো ই বরাবর, আর সে ঢুকলো এই বরাবর। তো সাপোজ সে এক্স বরাবর ঢুকছে, আর আমি এই দিকটাকে ধরে নিলাম, ধরো এটাকে আমি ধরে নিলাম ওয়াই, আর এইটা হচ্ছে ই। তাহলে ওয়াই বরাবর ই আর এক্স বরাবর সে একটা ঢুকলো, তার গতিপথ কেমন হবে না, তার গতিপথ হয় অধিবৃত্তাকার বা ইংরেজিটাকে আমরা বলি প্যারাবোলা। তাহলে অধিবৃত্তাকার কিংবা প্যারাবোলা। তাহলে ব্যাপারটা কেমন না, অধিবৃত্তাকার প্যারাবোলা বলার উদ্দেশ্য আমার এটাই রয়েছে যে এটা তোমরা 11 এটা পড়েছো, s = ut + r/t²। তাই এখানে প্রাথমিক গতিবেগ তো আমরা শূন্য ধরি, তারপরে সেই u গতিবেগ নিয়ে ঢুকলো। তাহলে আমি এরকম ধরতে পারি যে u গতিবেগ নিয়ে যে ঢুকেছে, তাহলে আমি s মানে y বরাবর সরণ, তাহলে y = কত হচ্ছে হাফ at²। আবার আমরা এটাও জানি v = u + at। তো এই ক্ষেত্রে v মানে u তো নেই, তাহলে at, তাহলে t সমান কত হচ্ছে না t সমান হচ্ছে u/a। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা এটা জানি x = vt, x সরণ, v গতিবেগ, t সমান। তো আমাদের ক্ষেত্রে গতিবেগটা হচ্ছে u, দেখতে পাচ্ছি u গতিবেগ নিয়ে ঢুকেছে, তাহলে t সমান কত x/u, আর a সমান কত না f/m। তো t এর মান আমরা x/u²। আবার আমরা জানি f সমান কত হয় qe হয়, তাহলে হাফ qe/m x/u²। লক্ষ্য করে দেখো y এর সাথে সম্পর্ক কেমন, x², তাই তো? তাহলে কিংবা x² এর সাথে সম্পর্ক কেমন y। তাহলে তোমাদের মনে আছে প্যারাবোলার সমীকরণগুলো যেগুলো তোমরা পড়েছো, তাহলে দেখো প্যারাবোলার মতো সমীকরণ দেখতে 4 এই পার্টটা থাকছে। তাহলে প্যারাবোলার মতো অবশ্যই এটাও থাকছে। প্যারাবোলার সমীকরণ হওয়ার জন্য সবসময় মনে রাখবে যে ইলেকট্রিক ফিল্ডে যদি অবিলম্ব বরাবর কিউ প্রবেশ করে কোনো কিউ আধানযুক্ত কণা, তাহলে অবিলম্ব বরাবর কি হতে হবে, এ দিকে হলে এ দিকে হতে হবে, না হলে কিন্তু হবে না। তখন তার গতিপথ কিন্তু কোনোভাবেই সরলরৈখিক না, গতিপথ হচ্ছে অধিবৃত্তাকার। প্রশ্ন আমি তোমাদের বললাম, তোমরা এই ফর্মুলাটা কিভাবে বের করছি মনে রাখবে, তাহলে তোমার অঙ্ক করার জন্য অনেক সুবিধা হবে। তাহলে এখানেই শেষ হলো আমাদের তড়িৎ বিভব চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা। মূলত প্রায় বেশিরভাগই ফর্মুলা, প্রায় সবগুলি প্রায় বলা হয়ে গেছে। তো এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলো করবো। আমি বাছাই করে এইচএস এর জন্য কিছু টাইপের অঙ্ক এই তড়িৎ বিভব চ্যাপ্টারে আমরা নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। টিল দেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভালোভাবে পড়বে। বাই।